আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা সয়েল পলিউশন এখান থেকে করবো, তাই তো? আচ্ছা, সয়েল পলিউশন ইজ, কি বলবো যে এখানে একটা লাইন লেখা আছে। লাইনটার মানে হচ্ছে যে এদিকে আগে দেখো, বইয়ের দিকে দেখবা না। এয়ার আর ওয়াটার পলিউশন, যেটা অনেক দূর পর্যন্ত স্প্রেড হতে পারে, লং ডিস্টেন্স, হ্যাঁ, সেটার কম্প্যারিজনে সয়েল পলিউশন কিন্তু অনেকটাই লোকালাইজড, মানে এটাও তো স্প্রেড হয় না। এটা মানে যেই জায়গায় থেকে সয়েল পলিউট্যান্টস গুলো বেরোচ্ছে ওখানেই মেনলি সয়েল পলিউশনটা হয়। তো সয়েল পলিউশনের মেজর সোর্সেস গুলো কি কি? ইন্ডাস্ট্রিয়াল, আরবান, কমার্শিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। আরবান মানে কি শহর, কমার্শিয়াল মানে মার্কেট প্লেস, আর ডোমেস্টিক মানে বাড়িঘর। শহরের মার্কেট প্লেস আর শহরের ঘর বাড়ি। তারপরে কেমিক্যাল ফার্টিলাইজার, বায়োকেমিক্যাল ওয়েস্ট আর পেস্টিসাইড, এইগুলো হচ্ছে সয়েল পলিউশনের মেজর সোর্সেস। প্রথমটাতে চলে আসি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এবার দেখো, এয়ার পলিউটেন্টস ছাড়াও ইন্ডাস্ট্রি থেকে কেমিক্যাল ল্যাডেন ওয়াটার এগুলো বেরোয়, আর এগুলো হচ্ছে সলিড ওয়েস্ট হয় মেনলি। এই ওয়েস্ট গুলো কোথায় ছেড়ে দেয়? আশেপাশেই ছেড়ে দেয়। এই যে দেখো কি কি ফর্মে কেমিক্যাল রেসিডিউ, মানে কেমিক্যাল রিয়াকশন করার পরে যেগুলো খুব বাঁচা গোছা পড়ে থাকলো, রেসিডিউ বলে ওগুলোকে। ফ্লাই অ্যাশ, মেটালিক অ্যাশ, এগুলো সব জলের মধ্যে ঘুলিয়ে, জলের মধ্যে এগুলোকে ইয়ে করে মাটির মধ্যে ফেলে দেয়। তাহলে এটা হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল। 2 নম্বর হচ্ছে আরবান, কমার্শিয়াল এন্ড ডোমেস্টিক ওয়েস্ট। দেখো, আরবান মানে আমি বললাম শহরের, হ্যাঁ কি না? ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ হচ্ছে এই যে ধরে নাও, আহ তোমার হচ্ছে কোল পুরানো হলো, বা মনে করো কোনো কিছু একটা ফুয়েল বার্ন করা হলো, বা পেপারকে তুমি বার্ন করলে পেপারের যে অ্যাশ গুলো হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায় না, ওরকম টাইপের লাইট অ্যাশ, যেগুলো মনে করো হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায়, ওগুলোকে ফ্লাই অ্যাশ বলে। প্রচুর এগুলো সিমেন্ট ফ্যাক্টরিতে থেকে বেরোয়। তারপরে হচ্ছে হ্যাঁ, কি থেকে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে এগুলো। তারপরে দেখো, আহ এবার দেখো সিটি, সিটি আর টাউনে, হ্যাঁ, অনেক রকমের মার্কেট আছে। অনেক রকমের মার্কেট আছে, ফুড গ্রেনের মার্কেট আছে, ভেজিটেবলের মার্কেট আছে, ফ্রুটের মার্কেট আছে। তারপরে আর কি কি আছে? আরবান এরিয়াতে টেইলারের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ব্যাংকুয়েট হল আছে, মনে করো কোনো প্রোগ্রাম টোগ্রাম করার হল হলো। এবার এই জায়গাগুলো থেকে প্রতিদিন এত প্লাস্টিক বেরোয়, হ্যাঁ কি না? তারপর হোম আছে, এগুলো থেকে কি বেরোয়? প্লাস্টিক ব্যাগ বেরোয়, গ্লাস বটল বেরোয়, ইলেকট্রিক বাল্ব, মানে ব্রোকেন ইলেকট্রিক বাল্ব, কিচেন ওয়েস্ট, পেপার প্যাকেজিং, হ্যাঁ, এগুলো সবই কিন্তু সলিড ওয়েস্টের মধ্যে পড়বে। দেখবা একটা স্টেশনারি দোকানে সকালবেলা দোকান করলো, রাত্রিবেলা যখন দোকান বন্ধ করবে, রাত্রিবেলা কত ওরা প্লাস্টিক দোকানের সামনে ফেলে রাখে। তারপরে দিন মিউনিসিপ্যালিটি এসে ওগুলো নিয়ে যায় বা ওগুলো পুড়িয়ে দেয় ওরা। তা এই যে দেখো লেখা আছে, ইট ইজ কন্ট্রোল বাই মিউনিসিপাল ওয়ার্কার। তারপরে ওগুলোকে ডিসপোজাল করে দেয়। তারপরে আরো কিছু কি আছে বলেছে যে এই আরবান আর ডোমেস্টিক, কমার্শিয়াল আর ডোমেস্টিক জায়গা থেকে যে ওয়েস্ট গুলো বেরোয়, পার্ট অফ ইট মানে কিছুটা, কিছুটা যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলোকে ম্যানিওরে কনভার্ট করা যায়, কিন্তু বাকিগুলোকে ল্যান্ড ফিলের মধ্যে কি ডাম্প করে দেওয়া হয়। ঠিক আছে? এবার স্যানিটারি ল্যান্ডফিল, স্যানিটারি ল্যান্ডফিল মানে, স্যানিটারি ল্যান্ডফিল মানে হচ্ছে গ্রাউন্ড ডিপ্রেশন, গ্রাউন্ড ডিপ্রেশন মানে একটা নিচু জমি, যেখানে শহরের সব রকমের ওয়েস্টকে ডাম্পিং করা হয়। যেমন আমাদের রায়গঞ্জে বন্দরের ওই সাইডে এরকম একটা স্যানিটারি ল্যান্ডফিল একটা আছে। নিচু জমি, গ্রাউন্ড ডিপ্রেশন মানে কি? নিচু জমি, যেখানে গোটা শহরের কাঁচরা ফেলা হয়। আমি কলকাতায় একবার দমদমের ওইদিকে গিয়েছিলাম। দমদমের মানে হাই রোডের পাশে এরকম একটা ল্যান্ডফিল আছে, বুঝতে পারলা? ওখানে
ওয়েস্ট ফেলতে ফেলতে কত বড় হিপ হয়ে গেছে জানো, এই বিল্ডিং এর থেকেও উঁচু হিপ হয়ে গেছে, এরকম মানে হিপ পাহাড়ের মতো। আর ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর কেউ আগুন জ্বালায়নি কিন্তু, ভিতরে ভিতরে কেমিক্যাল রিয়াকশন হয়ে ওগুলার থেকে ধোঁয়া বেরোচ্ছে। এত মানে ডেঞ্জারাস। গ্রাউন্ড ডিপ্রেশন মানে নিচু জমিটা কবে ভরে গেছে বুঝতে পারলাম, ভরে আবার তার উপরে পাহাড়ের উপর গেছে। এনিওয়ে, তারপরে চলে আসো কেমিক্যাল ফার্টিলাইজার। অনেক রকমের কেমিক্যাল ফার্টিলাইজার ফার্মাররা ইউজ করে, সেটা নাইট্রেট হোক, ফসফেট হোক, অ্যামোনিয়াম সল্ট হোক। এগুলো ক্রপের গ্রোথে হেল্প করে ঠিকই, কিন্তু এগুলোর এক্সেসিভ ইউজ করাটা কিন্তু আবার হার্মফুল। এগুলো আবার দেখো ওয়াশড অ্যাওয়ে, মানে বৃষ্টির জলে এগুলো ধুয়ে, বৃষ্টির জলে এগুলো ধুয়ে ধুয়ে যদি আশেপাশের কোনো লেক বা পন্ডে গিয়ে যখন পড়ে, তখন কিন্তু ওইখানে ওয়াটার পলিউশন হয়। এইবার এই ফার্টিলাইজার গুলো যখন জলের মধ্যে মিশে যায়, এই ফার্টিলাইজার গুলোকে খাওয়ার জন্য ওখানে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে অন্যান্য অ্যালগি এগুলো গ্রো করতে শুরু করে। This leads to faster growth of bacteria which consume lot of oxygen. তো ব্যাকটেরিয়া গুলো জলের থেকে অক্সিজেন নিয়ে নেয় এগুলো এই ফার্টিলাইজার গুলোকে ডিকম্পোজ করার জন্য। আর তখন অক্সিজেনের অভাবে ফিশ আর আদার ওয়াটার অ্যানিমাল গুলো মারা যাচ্ছে। এবার চলে আসো বায়োমেডিক্যাল ওয়েস্ট। বায়োমেডিক্যাল ওয়েস্ট কি, যে প্রতিদিন হসপিটালের মধ্যে প্রচুর নিডল, সিরিঞ্জ, ডার্টি ড্রেসিং, মনে করো ব্যান্ডেজের, তারপরে আনইউজ ডিসকার্ডেড মেডিকেল ট্যাবলেট পাউডার, তারপরে হচ্ছে রিসার্চ মেটেরিয়াল। এগুলো সবই কিন্তু মিউনিসিপাল গার্বেজের মধ্যে কেয়ারলেসলি ডিসপোজ করা হচ্ছে। এগুলোর জন্য কিন্তু সয়েল পলিউশন হয়, সয়েলের অর্গানিজম গুলোকে এরা হার্ম করে, হিউম্যানকেও এরা ইনডাইরেক্টলি হার্ম করছে। যদি ইনডাইরেক্টলি হিউম্যানের প্যাসিভলি যদি চলে আসে হিউম্যানের বডিতে, তাহলে হিউম্যানকেও হার্ম করছে। তারপরে কি আছে, পেস্টিসাইড। অনেক রকমের পেস্টিসাইড, যেরকম একটা খুব ডেঞ্জারাস পেস্টিসাইড ডিডিটি, অনেক দেশে এটা ব্যান করে দিয়েছে, আমাদের ইন্ডিয়াতে এখনো এটা ফুললি ব্যান করতে পারছে না, মানে ব্যান করেছে কিন্তু ফার্মাররা তাও চুরি চুরি ইউজ করছে, কারণ দাম কম আর খুবই এফেক্টিভ, মানে খুব মানে পেস্ট গুলোকে একদম মেরে ফেলে। তো এই পেস্টিসাইড গুলো মোস্ট অফ দিস, দেখো কি, দেখো কি লেখা আছে, পারসিস্টেড, মানে ডিডিটি না প্লাস্টিকের মতো, পচে না, আনডিগ্রেডেড, এগুলো পচে না, মাটির মধ্যে অ্যাজ ইট ইজ থেকেই যায়। দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউটেন্টস কজিং মাচ হার্ম টু লাইফ ইনডাইরেক্টলি। প্রেজেন্টলি মাইল্ডার পেস্টিসাইডস, মানে একটু কম পাওয়ারের পেস্টিসাইডও ইউজ হচ্ছে, কিন্তু এগুলোও কিন্তু পলিউটেন্টস। যেরকম একটা পেস্টিসাইডের নাম কি, ডিডিটি। ডিডিটি এর ফুল ফর্মটা মনে রেখো, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, হ্যাঁ। এটা এগ্রিকালচারে যদি বেশি ইউজ করা হয়, এরা সয়েলের গুড মাইক্রো অর্গানিজম গুলোকেও মেরে ফেলে। গুড মাইক্রো অর্গানিজম গুলো, যেগুলো সয়েলের মধ্যে নিউট্রিয়েন্টস গুলোকে রিসাইকেল করে, তাদেরকেও মেরে ফেলে। বুঝতে বুঝতে পারছো, এদের ডিডিটি তো আর পেস্ট কে কি আর ক্যাটাগরাইজ করে মারবে, ও গুড ইনসেক্ট গুড পেস্ট কেও মারবে, আবার ব্যাড ইনসেক্ট ব্যাড পেস্ট কেও মেরে ফেলবে। তো এগুলো হচ্ছে তোমার পেস্টিসাইডের হার্মফুল এফেক্ট হয়ে গেল। এবার চলে আসো হচ্ছে, তাহলে এখন এতক্ষণে হয়ে গেল আমাদের সয়েল পলিউশন, হ্যাঁ। এবার দেখে নিই রেডিয়েশন পলিউশন। দেখো আমরা মেডিকেল ইন্ডাস্ট্রিতে অনেক রকমের রেডিয়েশন ইউজ করে থাকি, যেমন এক্স রে, থাকি না, কোথায় ইউজ করি, হসপিটালে, মানে মেডিসিন লাইনে ইউজ করি, আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও এগুলো ইউজ করি। এবার এক্স রে হচ্ছে কি, এক্স রে আমাদের হিউম্যান বডিকেও, মানে স্কিনকেও পার করে চলে যেতে পারে, মানে কি, ওর মধ্যে হাই এনার্জি আছে, যেটাকে ফোটন দিয়ে মেজার করা হয়। ফোটন, ফোটন হচ্ছে এক্স রে এর মধ্যে কতটা এনার্জি আছে তার ইউনিট। এবার দেখো এগুলো যদি কোনোভাবে আমাদের মানে এক্সপোজারে চলে আসে, তাহলে আমাদের এগুলো বডি সেলকে নষ্ট করে দেয়, তারপরে ক্রোমোজোমকে নষ্ট করে দেয়, জেনেটিক ভেরিয়েশন গুলোকে নষ্ট করে দেয়, বোন ক্যান্সার করতে পারে। মোট কথা মিউটেশন, বুঝো মিউটেশন, ডিএনএ এর স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিল।
করলে কি হবে, করলে তোমার ক্যান্সার হতে পারে, তারপরে হচ্ছে অন্য রকমের বার্ন হতে পারে, স্কিন বার্ন হতে পারে, এগুলো। সেই জন্য এক্স রে মেশিন অপারেটরকে খুব সাবধানে করতে হয়, কারণ একটা পেশেন্ট ওয়ান টাইম এক্স রে করালো বা টু টাইম এক্স রে করালো, কিন্তু অপারেটরকে তো সারাদিন ওই রুমটাতে থাকতে হচ্ছে, হ্যাঁ কি না? যদি 100টা পেশেন্ট এক্স রে করায়, তাহলে ওকে 100 বার এক্স রে মেশিনের এক্সপোজারে আসতে হচ্ছে। তো ওকে ভালো করে অ্যাপ্রন পরে, মাস্ক পরে, গ্লাভস পরে এগুলো অপারেট করা উচিত, অথবা মেশিনটাকে সেট করে ওকে অন্য রুমে চলে যেতে যাওয়া উচিত প্রত্যেকবার। বুঝতে পারলা? তো এটা হচ্ছে তোমার এক্স রে ইন মেডিকেল ফিল্ড। নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে কিরকম ভাবে এটা ইউজ হয়? নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট থেকে যদি কোনো কারণে কোনো লিকেজ হয়, লিকেজ, ধরে নাও আহ, কোনো একটা মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এক্স রে বেরোচ্ছে, এক্স রে বেরিয়ে এনার্জি বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখা গেল কোথাও লিকেজ আছে, তখন এই রেডিয়েশন গুলো চারিদিকে ছড়িয়ে যায়। আর অথবা যদি কোনো অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন হয়, মানে বার্স্ট হয়, বা মনে করো নেগলিজেন্ট ডিসপোজাল অফ ওয়েস্ট, মনে করো যে রেডিও অ্যাক্টিভ জিনিসগুলো থেকে এক্স রে বের করা হচ্ছে, বের করার পরে তো জিনিসটা তো এখন ওয়েস্ট হয়ে গেল, হ্যাঁ কি না? ধরো নাও আমি বললাম কোবাল্ট 60, কোবাল্ট 60 থেকে এক্স রে বেরোচ্ছে, এবার এক্স রে বেরোচ্ছে, ওটা দিয়ে এনার্জি বানাচ্ছে, বুঝলা? কিন্তু কোবাল্ট 60-র মধ্যে যতটা এনার্জি আছে ওটা তো বের হতে হতে শেষ হয়ে যাবে। এবার কোবাল্ট 60টা মনে করো কোবাল্ট 58 হয়ে গেল। আইসোটোপ বোঝো তো কেমিস্ট্রি? তো কোবাল্ট 60টা হচ্ছে হাইলি রেডিও অ্যাক্টিভ, কিন্তু কোবাল্ট 58টা মনে করো অতটা রেডিও অ্যাক্টিভ না। তো ওর মধ্যে থেকে রেডিয়েশন বেরোতে 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 কোবাল্ট 60টা কনভার্ট হয়ে যাবে কোবাল্ট 58। আর কোবাল্ট 58টা কি করবো? ওটাকে তো ফেলে দিতে হবে, ওটা তো হয়ে গেল কি, ওয়েস্ট। কিন্তু তখনও ওর মধ্যে থেকে হালকা হালকা রেডিয়েশন বেরোতেই থাকে, আর এগুলো চারিদিকে ছড়িয়ে যায়। যেমন দুইটা বড় ঘটনা, চার্নোবিল ইউক্রেনে হয়েছিল 1986-এ, এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে ঘটা সব থেকে বড় নিউক্লিয়ার ডিজাস্টার। এটা ইভেন হিরোশিমা নাগাসাকির থেকেও বড়। হিরোশিমা নাগাসাকিতে যে ইয়ে ফেলেছিল, বোম ফেলেছিল, তার থেকেও এটা বড় ডিজাস্টার। আর একটা হয়েছিল জাপানে, জাপানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটার নাম ছিল ফুকুশিমা ডাইচি। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কবে হয়েছিল? 11 মার্চ 2011। এই নিউ এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এনার্জি বানানোর ফ্যাক্টরি। ওখানে বার্স্ট হয়েছিল বিশাল বড়, সো মেনি পিপল ডাইড, অ্যান্ড এত লোক মারা গিয়েছিল এই এক্সপ্লোশনে। তারপরে ওটা, আর এগুলা রেডিয়েশন তো অনেক বছর ধরে থাকে, হ্যাঁ কি না? তো তাতে করে বিভিন্ন রকমের হ্যামারেজ হয়েছিল, তারপরে হচ্ছে ক্যান্সার হয়েছিল, ইভেন এখনো ওখানকার লোকজন সাফার করছে। স্যার সব থেকে চিপ রেডিয়েশন পলিউট্যান্ট হচ্ছে আয়োডিন 131। আয়োডিনের একটা আইসোটোপ, হাইলি রেডিও অ্যাক্টিভ। এটার জন্য থাইরয়েড ক্যান্সার হতে পারে, থাইরয়েড ক্যান্সার। ইভেন রেডিয়েশন যদি লিক হয়ে কোনোভাবে মানে সমুদ্রে চলে যায়, আর যদি মানুষ যদি সেই সি ফুড গুলোকে খায়, তাহলে প্যাসিভলি মানুষের বডিতে এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো ঢোকে, তখন মানুষেরও অনেক রকমের ক্ষতি হয়। আচ্ছা, তারপরে চলে আসো, যদি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট গুলোকে কেয়ারলেসলি ডিসকার্ড করা হয়, যেমন এরকম একটা কেস হয়েছিল তোমার দিল্লিতে, দিল্লির মায়াপুরীতে, মায়াপুরী, দিল্লি 2010। হ্যাঁ, ওখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে কোবাল্ট 60 রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট গুলোকে কি বললাম, কেয়ারলেসলি ডিসকার্ড করা হয়েছিল, মানে এদিক ওদিক ফেলে দিয়েছিল। এইবার কাবাডি বোঝো, কাবাডি যারা ভাঙাচোরা নেয়, ওরা করেছে কি, ভেবেছে এটা হয়তো লোহার টুকরা বা কিছু একটা মেটালের টুকরা হবে, বেচবো, ইয়ে হবে, কি বলে, লাভ হবে। তো এই কাবাডি গুলো কোবাল্ট 60 গুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিল্লির রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ফেলে দিয়েছে। এই যে লোকটা, এই লোকটা করেছে কি, কোনোভাবে হয়তো ওই কোবাল্ট 60-র একটা টুকরাকে ওর ব্যাক পকেটে রেখে দিয়েছিল, পিছনের পকেটে রেখে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো এর পায়ের মধ্যে কি অবস্থা, বুঝতে পারলা কেমন ডেঞ্জারাস হয়। স্যার তো পাইলো দেখি ব্যাক করে রাখছি।
দেখ, কি জানি এখন কিভাবে লিকেজ হয়েছে, কোথা থেকে কি হয়েছে। হয়তো এই পোর্শনটা দেখাচ্ছে, ব্যাক পকেটে রাখছে, ওই পোর্শনটাও গেছে, হয়তো ওটা দেখাতে পারছে না। বুঝতে পারলাম। তো দিল্লি, দ্য রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট কোবাল 60 ফ্রম রিসার্চ সেন্টার সামহাউ রিচ দ্য মার্কেট স্ট্রিট থ্রু কাভারিজ। Several exposed people are still suffering and had even died. A Delhi resident suffered from nuclear cobalt 60 radiation, had ignorantly kept cobalt 60 pencil or cobalt 60 pencil in his back pocket and suffered serious burn. এটা কিভাবে এই জায়গাটায় কি করে হলো ওটা আমি বলতে পারছি না। হাঁটুর পাশে দেখো, ভেতরে আছে। হ্যাঁ, হাঁটুর পাশে দেখো, হাঁটুর পাশে এই জায়গাটায় না, হতে পারে। ভালোই, একটা পেন্সিল দেখো। এনিওয়ে, এবার চলে আসা হচ্ছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন মানে কি, নর্মাল সাউন্ডের যেটা ডেসিবেল। ওরে বাবা, আমরা সবাই রাত্রিবেলা ঘুম উড়ে যাবে, বুঝলা। তুমি ইউরেনিয়ামের এক্সপোজারে যদি, আরে হাইলি রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়ামের এক্সপোজারে যদি 5-6 মিনিট থাকো, তাহলে তোমার লাইফ টাইম ড্যামেজ হয়ে যাবে। হেডেক, তারপরে হচ্ছে মানে নজিয়া। হ্যাঁ, ইভেন যদি তোমার ডিএনএ এর কোনো অল্টার হয়ে যায়, তাহলে ক্যান্সারও হয়ে যেতে পারে। তো নয়েজ পলিউশন কি, নর্মাল সাউন্ডের যেটা ডেসিবেল, আমরা যেই রেঞ্জে নর্মাল কথা বলছি, ইভেন আমি যেই ভয়েসে কথা বলছি এটা অনেক জোরে আওয়াজ। হ্যাঁ, নর্মাল হচ্ছে 20 ডেসিবেল। 20 ডেসিবেল হচ্ছে নর্মাল। ধরে নাও কাছাকাছি থাকা দুটো লোক আস্তে আস্তে কথা বলছে, ওটা তো এর রেঞ্জের এবার আমরা মোটামুটি 100 ডেসিবেল পর্যন্ত ঠিক আছে। মনে করো আমি যে রেঞ্জে কথা বলছি 100 ডেসিবেল, এটা পর্যন্ত ঠিক আছে। এর থেকে বেশি যদি হয় তখন আবার ডিস্টারবেন্স হয়, তখনই ওটাকে বলে নয়েজ। তখন আর ওটাকে কনভারসেশন বলে না, ওটাকে নয়েজ বলে। তাহলে নয়েজ ইজ ডিফাইন্ড অ্যাজ any unpleasant, loud, undesired sound interfering with others' hearing and concentration, and pollution caused due to the noise is termed as noise pollution. বুঝতে বাইরে হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো এবার নয়েজ পলিউশনের সোর্সেস গুলো কি কি? নয়েজ পলিউশন সোর্সেস গুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন হতে পারে, ঘর 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 আওয়াজ হয়ে যাচ্ছে জোরে জোরে। ওয়ার্কশপ হতে পারে, ট্রেন, অটোমোবাইল, এগুলো থেকে। তারপরে হচ্ছে জেট আর্টিফ্যাক্ট। তারপরে হচ্ছে লাউড কনভারসেশন। তারপরে হচ্ছে রেডিও, টেলিভিশন ইনসাইড দ্য হাউস, লাউড স্পিকার এন্ড মিউজিক্যাল ব্যান্ড ইন পাবলিক প্লেসেস। এগুলো হচ্ছে নয়েজ পলিউশনের সোর্সেস। তো এবার এই নয়েজ পলিউশনের জন্য আমাদের কি কি হেলথ হ্যাজার্ড হয়। ধরে নাও এখানে বলেছে যে ইউ আর রিডিং সামথিং সিরিয়াসলি অর সলভিং এ ম্যাথমেটিক্যাল প্রবলেম, ইভেন আ মাইল্ড কনভারসেশন ইন দ্য রুম বিকাম নয়েজ, তাই না? বাট ইফ ইউ আর ডুইং সামথিং লাইট রিডিং ইন এ রানিং ট্রেন, ইউ মে নট গেট ডিস্টার্বড। কারণ ট্রেনের আওয়াজটা তখন কানের মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, হ্যাঁ কি না? তখন ওটা তো মানে যাদের অভ্যাস আছে তারা পড়াশোনা করতে পারে। তো এটা হার্মফুল এফেক্ট গুলো আমরা দেখে নিই নয়েজ পলিউশনের জন্য কি কি হয়। ইন্টারফেয়ার কমিউনিকেশন, দুজন কথা বলছে মাঝখানে নয়েজ। তারপরে ইন্টারাপ্ট কনসেন্ট্রেশন অফ অফ থট। তারপরে 2 নম্বর কি, লোয়ার এফিসিয়েন্সি অফ ওয়ার্ক, মন দিয়ে কাজ করা যায় না। ডিস্টার্ব স্লিপ, নার্ভাস ইরিটেবিলিটি, নার্ভাসের প্রবলেম শুরু হয়ে যায়। 5 নম্বর হচ্ছে হঠাৎ করে যদি সাডেন লাউড সাউন্ড হয়, তাহলে ইয়ার ড্রাম, কানের পর্দা ড্যামেজ হতে পারে। প্রলং নয়েজ, অনেক দিন ধরে নয়েজের আওয়াজে কানের ডেফনেস চলে আসতে পারে। আর বার্ড লাইফও ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই নয়েজের জন্য। যেমন কুলিক ফরেস্টে, হাই রোডের পাশে যে গাছগুলো আছে, ওখানে ওই যে মাইগ্রেটরি বার্ডস গুলো আর এখন অত থাকে না। ওরা চলে গেছে একটু ডিপ ফরেস্টের দিকে, যেখানে আওয়াজ একটু কম। এইগুলো হচ্ছে এফেক্টস। এটাকে মিনিমাইজ করব কি করে, মিনিমাইজ করার উপায় কি? 2 নম্বর হচ্ছে প্রহিবিটিং ব্লোয়িং অফ হর্নস। এত দেখি ফাঁকা রাস্তা, বাজায় চলে যাচ্ছে। হুম, কোনো ফাঁকা রাস্তা কেউ নাই, কিন্তু এ হর্ন বা এই হর্ন বাজায় চলে যাচ্ছে। তোমাদের বাড়ির ওইখানে
ঠিক আছে। একদিন দেখি কি, ওই যে তোমাদের বাড়ির সামনের দিয়ে যে মাটির রাস্তাটা, হ্যাঁ, কেউ নাই, কেউ নাই, একটা লোক রয়্যাল এনফিল্ডের গলিটা দিয়ে ঢুকলো, ওখান থেকে যে হর্ন বাজাচ্ছে, একবারে তোমাদের ওই সাইড দিয়ে যায়, ওই যে রায়পুরের যে রাস্তাটাতে উঠলো, অত অব্দি হর্ন বাজালো, ফাঁকা রাস্তায়। একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপের ছিল, লোকটা ভাবছিল হয়তো মাঝখানে কোনো সাপ টাপ থাকবে নাকি, না কি থাকবে। মানে এতই যখন ভয়, তাহলে বাইকে যাস কেন, বা ওই রাস্তা দিয়ে বা যাস কেন, অন্য জায়গা দিয়ে যা, মেন রোড দিয়ে যা। হ্যাঁ, জানো আমেরিকা বা অন্যান্য ফরেন কান্ট্রিতে হর্ন বাজানোটাকে রুড কনসিডার করা হয়। হর্নটাকে রেখেছে এমার্জেন্সি কেসে, মানে এমার্জেন্সি। ওখানে মনে করো তুমি মনে করো সামনে, তোমার সামনে একজন গাড়িতে যাচ্ছে, তুমি পিছনে আছো, তুমি মনে করো হর্ন বাজায় দিলে, ওরা মানে ভাবে যে এত রুড কেন হর্ন বাজাচ্ছে, আমি কি মানে এখানে আহ, ইয়ে ভাবে গাড়ি চালাচ্ছি নাকি যে আমাকে হর্ন মারতে হবে। এনিওয়ে, তারপরে 2 নম্বর কি, লাউড স্পিকার, তারপরে হচ্ছে মানে নাইটে, বিশেষ করে নাইটে এগুলোকে রেস্ট্রিক্ট করতে হবে। 3 নম্বর কি, planting trees by the roadside and keeping doors closed in the houses reduce noise reaching your ears. আহ, একটা জিনিস এখানে লিখে রাখতে পারো, গ্রিন ব্ল্যাঙ্কেট, গ্রিন ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। গ্রিন ব্ল্যাঙ্কেট কি, ভাবো এখানে একটা ফ্যাক্টরি আছে, ভাবো এখানে একটা ফ্যাক্টরি আছে বা খুবই নয়েজি এরিয়া, হ্যাঁ, আর এইখানে ভাবো রেসিডেন্সিয়াল এরিয়া আছে, বাড়িঘর আছে, এখানে লোকজন থাকে। হুম। এবার এর মাঝখানে যদি আমি একটা মানে রোজ অফ ট্রিজ লাগিয়ে দিই, বুঝতে পারছো, মানে অনেকগুলো গাছ যদি লাগিয়ে দিই, তাহলে এখান থেকে নয়েজ তোমার রেসিডেন্সিয়াল এরিয়াতে আসবে না। বুঝতে পারলে, মানে এটা একটা ব্ল্যাঙ্কেটের মতো নয়েজটাকে আটকে দিচ্ছে, এটাকে গ্রিন ব্ল্যাঙ্কেট বলে। গাছ লাগানোকে, গাছ দিয়ে সাউন্ডকে প্রহিবিট করাকে গ্রিন ব্ল্যাঙ্কেট বলে। তারপরে নট টু বার্ন ফায়ার ক্র্যাকার্স, এগুলো হচ্ছে তোমার কিভাবে আমরা সাউন্ড পলিউশনকে আটকাতে পারি। তাহলে এখানে গিয়ে সাউন্ড পলিউশন শেষ হয়ে গেল। নেক্সট চলে আসা হচ্ছে এফেক্টস অফ ভেরিয়াস টাইপস অফ পলিউশন। এফেক্টস গুলোতে এবার চলে আসি। 1 নম্বর, আমরা দেখে নিই যে এফেক্টস অন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, কি কি পড়বে এর আন্ডারে, অ্যাসিড রেন, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, আর ওজোন লেয়ার ডিপ্লিশন। প্রথমে চলে আসো অ্যাসিড রেন। অ্যাসিড রেনের কনসেপ্টটা এরকম, যে মনে করো ইয়েতে অ্যাটমসফিয়ারে প্রচুর কার্বন ডাই অক্সাইড আছে, হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে রিয়াক্ট করে, বৃষ্টির জলের সাথে রিয়াক্ট করে H2CO3 কি বানালো, কার্বনিক অ্যাসিড। বা মনে করো বাতাসে মনে করো নাইট্রোজেন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেনের সাথে রিয়াক্ট করে বানালো নাইট্রেট, NO3। এই নাইট্রেট জলের সাথে রিয়াক্ট করলো, বৃষ্টির জলের সাথে রিয়াক্ট করলো, করে বানালো কি বলতো, HNO3, নাইট্রিক অ্যাসিড। বা মনে করো সালফার ডাই অক্সাইড আছে, SO2, সালফার ডাই অক্সাইড, এটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে বানালো সালফার ট্রাই অক্সাইড, SO3। এই সালফার ট্রাই অক্সাইড মনে করো ওয়াটারের সাথে রিয়াক্ট করে বানালো H2SO3। যদি এই সালফার ট্রাই অক্সাইড আরো অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, তাহলে বানাবে SO4, সালফেট। এই সালফেট যদি আবার ওয়াটারের সাথে রিয়াক্ট করে, তাহলে বানাবে এই, সরি এটাই হবে H2SO3, এইটা হবে H2SO4। বুঝতে পারছো? তো প্রত্যেকটা কি হচ্ছে বলো তো, এই প্রত্যেকটা কি অ্যাসিড, বৃষ্টির জলের সাথে। আর কোন কোন গ্যাস নিলাম, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এইগুলো, এই গ্যাসগুলো মানে এয়ার পলিউটেন্টস গুলো ওয়াটারের সাথে রিয়াক্ট করে বানিয়ে দিচ্ছে অ্যাসিড। মানে এই অ্যাসিড গুলোই রেইন ফর্মে যখন মাটিতে পড়ছে, তখন সয়েল পলিউশন করে দিচ্ছে, প্ল্যান্টের ক্ষতি করছে, আমাদের গায়ে যদি পড়ে স্কিনের ক্ষতি হচ্ছে। বুঝতে পারলাম তো? তাহলে এগুলো হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যাসিড রেইনের কনসেপ্ট। আমাদের মানে নর্মাল ইয়ে, নর্মাল যে রেনটা ওটা একটু অ্যাসিডিক হয়,
কিন্তু ওটা যদি এয়ারটা যদি খুবই পলিউটেন্ট হয় ওটা হাইলি অ্যাসিডিক হয়ে যেতে পারে। নর্মালি দ্য ক্লিন রেন ইজ অনলি স্লাইটলি অ্যাসিডিক, পিএইচ হচ্ছে 6-এর মতো। কিন্তু কার্বন ডাই অক্সাইড, যেহেতু ন্যাচারালি কার্বন ডাই অক্সাইড আর থাকেই আগের থেকে, তাই কি না? কিন্তু যদি বেশি কার্বন ডাই অক্সাইড, তারপরে সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেনের যে কোনো অক্সাইড, অক্সাইড অফ নাইট্রোজেন, সেটা NO2 হতে পারে, NO3 হতে পারে, যাই হোক না কেন, এগুলো রেইন ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যায়, যেগুলোকে বলে তখন ওটা অ্যাসিড হয়ে যায়, আর ওটা মাটিতে পড়লে ওটাকে বলে অ্যাসিড রেইন। এই যে দেখো অ্যাসিড রেইনের জন্য কি হয়ে গেছে, যে সাবজেক্টেড টু অ্যাসিড, টু রেইন অফ 5.6 পিএইচ, মাইল্ডলি অ্যাসিড, তাতে করে পাতাটা সেরকম কিছু হয়নি। কিন্তু যদি অ্যাসিড রেইনের পিএইচ 3 হয়, তাহলে দেখো মাছ অ্যাসিডিক হলে পাতাটার কি অবস্থা হয়েছে, এগুলো বুঝতে পারলাম। তাহলে রেডিয়েশন দিয়ে গাছ বেশি হয়, অবশ্যই হয়, ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। তাহলে হার্মফুল এফেক্টস অফ অ্যাসিড রেন, এক নাম্বার তো হচ্ছে এটা সয়েলকে ড্যামেজ করে দিচ্ছে। 2 নাম্বার, এগুলো ডিকে বিল্ডিং মেটেরিয়াল এন্ড প্ল্যান পেইন্ট, তোমার হচ্ছে বিল্ডিং এর মেটেরিয়াল বা লোহা টোহা এগুলোকে পোরশন করে দিচ্ছে, পেইন্ট গুলো নষ্ট করে দিচ্ছে। 3 নাম্বার কি, অ্যানশিয়েন্ট মনুমেন্ট, যেমন ধরো তাজমহল, তাই কি না? তাজমহল তো তোমার মার্বেলটা তো ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ কি না? মার্বেলটা কি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ওর মধ্যে মনে করো H2SO4, H2SO4 মনে করো অ্যাসিড রেইন পড়ে গেল, তাহলে কি হয়ে যাবে? CaSO4, ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার, কি না? এইরকম কেমিক্যাল রিয়াকশন হবে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2SO4 এর রিয়াকশন জানো তো, তোমার যে কোনো আহ, ইয়ের সাথে, মেটালিক কার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশনের হয়ে যে একটা মেটালিক সল্ট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার প্রডিউস হয়, তাই কি না? তার মানে কি, তোমার মার্বেলটা ক্ষয় হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটটা ক্ষয় হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট যদি ক্ষয় হয়ে যায়, তখন কি হবে, যে তাজমহলের ওই মার্বেলের গায়ে কালো কালো ছোপ পড়ে যায়, যেটাকে বলে স্টোন ক্যান্সার। এটার পাশে লিখে রাখতে পারো, স্টোন ক্যান্সার বলে এটাকে। তো অ্যানসিয়েন্ট মনুমেন্ট বলো, স্ট্যাচু বলো, স্কাল্পচার বলো, হ্যাঁ, এগুলো অ্যাসিড রিয়াক্টিং উইথ দ্য ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে রিয়াক্ট করে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কি, ফাইন পার্টিকেল সালফেট বলো, নাইট্রেট বলো, এগুলো ভিজিবিলিটি, মানে আমাদের চোখের মধ্যে যদি পড়ে, চোখের ভিজিবিলিটি আর আমাদের হেলথকে অনেক রকমের ক্ষতি করছে। লাস্ট কি আছে, যদি অ্যাসিড রেন গুলো জলে চলে যায়, তাহলে ফিশ এন্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিমালসরাও কিন্তু হার্ম হয়ে যাচ্ছে, কারণ ওয়াটারের অ্যাসিডিটিটা বেড়ে বেড়ে যাচ্ছে। এগুলো হয়ে গেল হার্মফুল এফেক্টস অফ অ্যাসিড রেন। নেক্সট চলে আসো গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। এবার দেখো, গ্রিন হাউস এফেক্টের কনসেপ্টটা বোঝো। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে তোমার, ভাবো, রিসার্চ পারপাসের জন্য, এদিকে দেখবা, রিসার্চ পারপাসের জন্য আহ, বা বোটানিক্যাল গার্ডেনে এরকম বড় বড় ঘর থাকে, এরকম বড় বড় ঘর থাকে। এই ঘরের উপরে যে ছাদটা হয় ওটা গ্রিন কাচের হয়, গ্রিন কালারের গ্লাসের ওটা হয়ে যায়, হ্যাঁ। এইবার গ্রিন কালারের গ্লাস, এইবার হচ্ছে কি বলতো, ভিতরে মনে করো গাছ টাছ আছে, ছোট গাছ আছে, এটা বিশাল বড় হয়, বিশাল বড়, ইভেন এর আন্ডারে ছোটখাটো ট্রিও এঁটে যাবে। তো সান থেকে যখন ইয়ে হিটের যে ইয়েটা আসে, হিটের ওয়েভটা আসে, ওটা আসে শর্টার ওয়েভ লেন্থে। ওয়েভ লেন্থ বোঝো তো? এই যে এরকম, যদি দুটো ওয়েভের মাঝখানে যে লেন্থটা হয় ওটাকে ওয়েভ লেন্থ বলে। তো যদি ডিস্টেন্সটা কম হয় তাহলে শর্টার ওয়েভলেন্থ, আর যদি ডিস্টেন্সটা অনেক বড় হয়, মানে এই ওয়েভলেন্থ দুটো ওয়েভের মাঝখানে ডিস্টেন্স যদি বড় হয়, তাহলে লঙ্গার ওয়েভলেন্থ, তাই তো? তো সান থেকে যখন রেডিয়েশনটা আসে ওটা শর্টার ওয়েভলেন্থে হয়ে আসে, বুঝতে পারছো? শুনবা মন দিয়ে। তো এই শর্টার ওয়েভলেন্থের হিটকে এই কাঁচটা অ্যালাউ করে ভিতরে ঢোকার জন্য, ভিতরে ঢোকার জন্য অ্যালাউ করছে। তাহলে হিটটা ভিতরে ঢুকলো,
এবার ভিতরের জিনিসপত্র হিট আপ হলো, ভিতরের যে জিনিসটা ওটা হিট আপ হলো, হলো কি না? এবার হিট আপ হলো, হিট আপ হওয়ার পরে এবার যখন সানসেট হয়ে যাবে, ভিতরের যে জিনিসগুলো গরম হলো সারাদিন ধরে, ওরা হিটকে রিলিজ করবে, হিটকে রেডিয়েশন করে ছাড়তে থাকবে, হ্যাঁ কি না? কিন্তু যখন ছাড়ে তখন লঙ্গার ওয়েভলেন্থে ছাড়ে, যখন ছাড়ে তখন লঙ্গার ওয়েভলেন্থে ছাড়ে, আর লঙ্গার ওয়েভলেন্থের এই হিটটাকে, এই কাঁচটা বাইরে বেরোতে দেয় না। শর্টার ওয়েভলেন্থের হিটকে অ্যালাউ করছে ভিতরে ঢুকতে, কিন্তু লঙ্গার ওয়েভলেন্থের হিটকে বাইরে বেরোতে দিচ্ছে না। তাহলে কি হবে, এই ঘরের ভিতরে টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়বে। বুঝলা জিনিসটা? তো এবার ব্যাপারটা হচ্ছে স্যার, টেম্পারেচার বাড়িয়ে কি হবে? টেম্পারেচারটা ভিতরে বেশি রাখলে এই প্ল্যান্টের গ্রোথ গুলো খুব ভালো হয়। এইটা হচ্ছে কনসেপ্ট। এটার জন্য আমাদের, এই গ্রিন হাউসের জন্য আমাদের আর্থের টেম্পারেচার বাড়ছে না। হ্যাঁ, এবার এবার আসল ঠান্ডাটা বোঝো। এবার ভাবো হচ্ছে, এটা হচ্ছে আর্থের অ্যাটমসফিয়ার, এটা ভাবো হচ্ছে আর্থের সারফেস। এবার এইটা ভাবো হচ্ছে অ্যাটমসফিয়ার, এগুলো ভাবো হচ্ছে অ্যাটমসফিয়ার। এবার অ্যাটমসফিয়ারে কি কি আছে মনে করো, কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে মনে করো নাইট্রোজেন ডাই অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, এরকম, হ্যাঁ। এগুলোকে ভাবো হচ্ছে এই গ্রিন হাউস হাউসের এই গ্রিন কাঁচটার মতো, গ্রিন কালারের কাচের মতো ভাবো, বা রুফটার মতো ভাবো এই গ্যাসগুলো, ঠিক আছে? তো এরা কি করে, সানের শর্টার ওয়েভলেন্থের যে হিটের রেডিয়েশনটা ওটাকে ঢুকতে দেয়, শর্টার ওয়েভলেন্থের ইয়েটাকে ঢুকতে দেয়, হলো হয়ে আর্থের সারফেসটা গরম হলো, হয়ে সন্ধ্যার দিকে যখন এই আর্থের সারফেস থেকে হিট রেডিয়েট আউট হবে, ছাড়বে, তখন লঙ্গার ওয়েভলেন্থে ছাড়ে। তখন কি বললাম? লঙ্গার ওয়েভলেন্থে ছাড়ে, কিন্তু এই লঙ্গার ওয়েভলেন্থের হিটটাকে এরা বাইরে বেরোতে দেয় না, এরা অ্যাবজর্ব করে রেখে দেয়। বুঝতে পারলা? তার জন্য আর্থের টেম্পারেচার ডে বাই ডে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে তুমি আহ এ- এটা যেহেতু এই গ্রিন হাউস, কি বললাম, গ্রিন হাউসের মতো এই ঘটনাটা, তাই এই টেম্পারেচার, আর্থের টেম্পারেচার বেড়ে যাওয়াটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। বুঝলা? আর এই গ্যাস গুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। জিনিসটা বুঝতে পারছো তো? গ্রিন হাউসের জন্য আর্থের টেম্পারেচার, গ্রিন হাউস গোটা পৃথিবীতে আছেই বা কয়টা, তাই কি না? 100টা, 200টা, 1000টা, ওটার জন্য কিছু না, ফেনোমেননটা ওটার মতো। তো এখানে এই গ্যাসগুলো গ্রিন হাউসের সবুজ কাচের মতো, যারা হিটকে ঢুকতে দিচ্ছে কিন্তু বেরোতে দিচ্ছে না, অ্যাবজর্ব করে রেখে দিচ্ছে। ঠিক গ্রিন হাউসের ভিতরে যেরকম টেম্পারেচার বাড়িয়ে রাখছে, এরাও আর্থিক অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটাকে বাড়িয়ে রাখছে। এটা এবার, এটার জন্য আর্থের গ্লেশিয়ারের যে বরফগুলো, ওগুলো গলে যাচ্ছে, গলে গলে সমুদ্রের যে ওয়াটার লেভেল ওটাকে বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলা? তাহলে এইটা হয়ে গেল তোমার গ্রিন হাউস ব্যাপারটা কি, পারবা তো? What is greenhouse? The greenhouse are small glass house specially constructed to grow plant, particularly during cold winter. The glass panel around lets the sunlight enter but does not allow the heat to escape. ঢুকতে দেয় কিন্তু বেরোতে দেয় না। স্মল থিংস ইনসাইড কার পার্ক ইন সানপ্রুফ ফর এ ফিউ আওয়ার্স, মানে এটা তুমি কারের মধ্যেও দেখতে পাবা যে আহ, রোদের মধ্যে রাখা একটা গাড়ির ভিতরটা গরম হয়ে গেছে, নাকি না? ওটা অনেকটা গ্রিন হাউসের মতো। এটা হয়ে গেল তোমার গ্রিন হাউস। এবার কোন কোন গ্যাস এরকম গ্রিন হাউসের মতো আহ, মানে অ্যাক্ট করে? কার্বন ডাই অক্সাইড, মিথেন, এরা কি করে যে সানের হিটটাকে ঢুকতে দেয় কিন্তু এসকেপ হতে দেয় না, প্রিভেন্ট দা এসকেপ অফ হিট, দাস ওয়ার্মিং দা এয়ার, মানে এই ইফেক্টটাকে বলে গ্রিন হাউস এফেক্ট। আরো কি কি আছে? আরো আছে, এই যে দেখো এখানে ভালো করে ছবিটা দেওয়া আছে, দেখো শর্টার ওয়েভলেন্থের লাইট গুলো ঢুকছে কিন্তু লঙ্গার ওয়েভলেন্থের হিটটাকে কি বেরোতে দিচ্ছে না ওয়ার্ম সারফেস থেকে। তো উইথ ইনক্রিজড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই গ্রিন হাউস গ্যাস গুলো বেড়েই চলেছে আমাদের অ্যাটমসফিয়ারে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বার্নিং অফ ফুয়েলের জন্য ইন হোম, তারপরে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। অন দি আদার হ্যান্ড ডিক্রিজিং ভেজিটেশন, মানে গাছ কমে যাচ্ছে,
ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, ওটার জন্য কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, কারণ গাছ কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় ফটোসিনথেসিসের সময়, নাকি না? কিন্তু গাছ কেটে দিলে কার্বন ডাই অক্সাইড কে নিবে? Thus, overall rise in carbon dioxide leading to greater retention of solar radiation, মানে সোলার রেডিয়েশন রিটেনশন মানে কি, থেকেই যাচ্ছে, হিটটা থেকেই যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এইবার দেখো, লাস্ট 3 ডেকেডসে আর্থের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আর লাস্ট 10 বছরে তো 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, স্যার, মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস। আর্থের রেসপেক্টে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়া মানে বিশাল ব্যাপার। যেটা কিনা লোকালি যদি ভাবো, যে হয়তো 20-30 বছর আগে সামারে হাইয়েস্ট টেম্পারেচার যদি 35 যেত, এখন চলে যাচ্ছে 40-45 এরকম। তাহলে এটার জন্য কি হচ্ছে, মেল্টিং অফ স্নো ক্যাপস, তোমার পাহাড়ের উপরে স্নো গুলো গলে যাচ্ছে, তারপরে গ্লেশিয়ার্স গুলো গলে যাচ্ছে নর্থ পোল সাউথ পোলে। ওর জন্য ওই জলগুলো সি লেভেলটাকে রাইজ করে দিচ্ছে। আর অ্যাজ ওয়েল অ্যাজ ডিক্লাইন ইন ফুড প্রোডাকশন ইন এগ্রিকালচারাল ফিল্ড, এত গরমে ক্রপ গুলো মারা যাচ্ছে। ফিশারি রিসোর্সেস ইন ওশান, মানে ওশানের জল যখন গরম হয়ে যাচ্ছে, ফিশ গুলো মারা যাচ্ছে, তখন ফিশ গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এগুলো হচ্ছে গ্রিন হাউসের এফেক্ট। নেক্সট চলে আসা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন। ওজোন লেয়ারের ডিপ্লিশনটা এবার দেখো, ভাবো এটা হচ্ছে আর্থের সারফেস। ভাবো এটা হচ্ছে আর্থের সারফেস থেকে 15 থেকে 60 কিলোমিটার উপরে অ্যাটমসফিয়ারের একটা লেয়ার আছে, যেটার নাম হচ্ছে ওজোন লেয়ার। যেটার নাম হচ্ছে ওজোন লেয়ার। ভালো করে শুনবা, হ্যাঁ। আছে না, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম তো পড়েছো তোমরা জিওগ্রাফিতে। তো ওরকমই মনে হয় মেসোস্ফিয়ারের ওই লেয়ারটা, ওই জায়গাটাতেই ওজোন লেয়ারটা আছে, আমার ঠিক মনে পড়ছে না, এনিওয়ে। কিন্তু এটা মোটামুটি 15 থেকে 60 কিলোমিটার উপরে, দুটা হয়, একটা 15 কিলোমিটার উপরে, একটা 60 কিলোমিটার উপরে। তো এই ওজোন লেয়ারে কি হয়, যে সান থেকে যে লাইটটা আসে, সেই লাইটটা তোমরা জানো কি হয়, ভিজিবল লাইট আর ইনভিজিবল লাইট। হুম, ভিজিবল লাইট আর ইনভিজিবল লাইট। ভিজিবল লাইট কাকে বলে, যেই লাইট কোনো কিছুকে আমাদের চোখের সামনে মানে ইলুমিনেট করায়। যেমন ধরো এই রডের লাইটের জন্য আমি এই বটলটাকে দেখতে পাচ্ছি, তাহলে রডের লাইটটা হচ্ছে ভিজিবল লাইট, বুঝলা? তো সানের যে ভিজিবল লাইট, সানের ভিজিবল লাইটের মধ্যে আছে ডিপ জিও, জানো সবাই, GYOR, মানে 7টা কালার আছে ভিজিবল লাইটের মধ্যে। কিন্তু এই ভিবজিওর ছাড়াও সানের লাইটের মধ্যে অনেক ইনভিজিবল লাইটও আছে। ইনভিজিবল লাইট কাকে বলে, যে লাইটটা কোনো কিছুকে ভিজুয়ালাইজ করায় না। মানে ধরে নাও, ইনভিজিবল লাইট যদি, অন্ধকার রুমে ইনভিজিবল লাইট যদি বটলটার উপরে পড়েও, তবুও বটলটাকে দেখতে পাবো না। যেমন এক্সাম্পল, ইউভি রে, তারপরে গামা রে, বুঝতে পারছো, এক্স রে, এগুলো হচ্ছে ইনভিজিবল লাইট, এগুলো কোনো কিছুকে ভিজুয়ালাইজ করায় না। এবার এই লাইট গুলোর মধ্যে প্রচন্ড এনার্জি থাকে, এত বেশি এনার্জি যদি আমাদের গায়ে স্কিনে পড়ে, তাহলে স্কিন বার্ন হয়ে যাবে। তো এবার গল্পটা শোনো, ওজোন লেয়ারে কি হচ্ছে দেখো। ওজোন লেয়ারে হয় কি, এই ইউভি রের এনার্জিটা যখন পৌঁছায়, ওই এনার্জি দিয়ে অক্সিজেন মলিকিউল আর অক্সিজেন অ্যাটম ওই এনার্জির সাথে, এনার্জিটাকে ইউজ করে ওজোন ফর্মেশন করে। কথাটা বুঝলা? তারপরে আবার এই ওজনটাই আবার ইউভি রের এনার্জি দিয়ে ব্রেক হয়ে তোমার অক্সিজেন অ্যাটম আর অক্সিজেন মলিকিউলে কনভার্ট হয়। সেই অক্সিজেন মলিকিউলটা আবার ইউভি রের এনার্জিকে অ্যাবজর্ব করে আবার দুটো অক্সিজেন অ্যাটমে কনভার্ট হয়। তারপরে এই অক্সিজেন অ্যাটম আবার আর একটা অক্সিজেন মলিকিউলের সাথে বাইন্ড হয়ে আবার ওজোন বানায়। তো তাতে করে কি হয় বলতো, এইদিকে তাকাও না, ওইদিকে কি আছে, ইউভি রের যে হাই এনার্জিটা এই লেয়ারের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যায়। কথাটা বুঝলা? এখানে ওজোন তৈরিও হচ্ছে, ওজোন আবার কি হচ্ছে বলতো, ওজোন আবার ব্রেকও হচ্ছে, হ্যাঁ কি না? এই যে ভাঙা করার যে একটা মানে ফরমেশন এন্ড ব্রেকডাউন এন্ড ফরমেশন রিয়াকশন যে হচ্ছে, ওজোন ফরমেশনও হচ্ছে, ব্রেক হচ্ছে, কি এটার জন্য
ইউভি রের গোটা এনার্জিটা কি হয়ে যাচ্ছে বললাম, এই লেয়ারে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর হার্মফুল ইউভি রে আমাদের আর্থ সারফেস পর্যন্ত পৌঁছাতে পারছে না। কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটির জন্য অনেক রকমের গ্যাস রিলিজ হয়, এর মধ্যে একটা গ্যাস হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। তার মানে এর মধ্যে ক্লোরিন আছে, এর মধ্যে ফ্লুরিন আছে, এর মধ্যে কার্বন আছে। এই সিএফসি কোথা থেকে বেরোয়? আমাদের রেফ্রিজারেটর থেকে বেরোয়, তারপরে হচ্ছে এসি থেকে বেরোয়, তারপরে রুম স্প্রে যে করি অ্যারোসল, রুম ফ্রেশনার যেগুলো হয়, অ্যারোসলের মধ্যে থাকে, ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে থাকে এই সিএফসি, বুঝলা? তো এই সিএফসি যখন অ্যাটমসফিয়ারের ওপরে চলে যায়, গিয়ে যদি একেবারে তোমার ওজোন লেয়ার অব্দি চলে যায়, তখন এই যে ক্লোরিন, বিশেষ করে ক্লোরিনটা হয় কি, যে এই মনে করো ক্লোরিনটা এই এই কেমিক্যাল রিয়াকশনে ইন্টারফেয়ার করবে, মানে অক্সিজেন মলিকিউলের সাথে অক্সিজেন অ্যাটমকে লাগতে দিবে না। যদি না লাগে তাহলে ওজোন ফরমেশন কি হবে? ওজোন ফরমেশন হবে না, ধীরে ধীরে ওজোনের অ্যামাউন্ট ধীরে ধীরে কমতে থাকবে। ওজোনের অ্যামাউন্ট যদি কমে যায়, তাহলে কি হয়ে গেল, এই জায়গাটা একটা হোল হয়ে গেল, এই জায়গাটা একটা গর্ত হয়ে গেল, ফুটা হয়ে গেল। ওই ফুটা দিয়ে ইউভি রে ইজিলি আমাদের মানে ঢুকে আমাদের গায়ে লেগে যাবে বা গাছের পাতায় লেগে যাবে। বুঝতে পারলে এটা? না বুঝতে পারলে বলো। ঠিক আছে। তো এইটাই এখন দেখে নিই এখানে কি লেখা আছে। ওজোন ইজ অ্যান অ্যালোট্রপিক ফর্ম অফ অক্সিজেন। অক্সিজেনের আহ, একটা অ্যালোট্রপ, অক্সিজেনের দুটো অ্যালোট্রপ হয়, O2 আর O3। ঠিক আছে। তো এটা কি করে, ফর্মস এ শর্ট অফ সানস্ক্রিন হাই আপ, মানে একটা সানস্ক্রিনের মতো, যে অ্যাটমসফিয়ারে একটা সানস্ক্রিনের মতো কাজ করে। না 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 বাবা, ও ওজোন, ওজোন গ্যাসটা হাই, একটু টক্সিক, বুঝতে পারলা? টক্সিনের মতো না, একটু টক্সিক। It prevents harmful type of ultraviolet ray, especially UVB, coming down from the sun. বাট কোনো কোনো গ্যাস আছে, যেমন ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, রিলিজেস ফ্রম রেফ্রিজারেটর, অ্যারোসল স্প্রেয়ার এন্ড প্যাকিং মেটেরিয়াল, স্টাইরোফোম, হ্যাঁ, রাইজ ইনটু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের উপরে উঠে যায়। দে ব্রেক ডাউন ইনটু ক্লোরিন অ্যাটমস, ক্লোরোফ্লুরোকার্বনের মধ্যে যে ক্লোরিনটা আছে ওটা বের হয়ে আসে, এন্ড হুইচ ইন টার্ন ব্রেক ডাউন ওজোন, ওটা ওজোনকে ভেঙে দেয়, ওজোনকে ভেঙে অক্সিজেন মলিকিউল আর অক্সিজেন অ্যাটমে ভেঙে দেয়। তার জন্য কি হচ্ছে, ওজোন তার মানে রিডিউস হয়ে যাচ্ছে। ওজোন ওজোন যদি রিডিউস হয়ে যায়, তাহলে ইউভিবি আর্থের সারফেসে চলে আসবে। তার জন্য কি কি হচ্ছে, এইদিকে দেখো, সানবার্ন হয়, জেনেটিক ডিসঅর্ডার, এটা যেহেতু ওই যে এক্স রের মতো, এটাও তোমার জিনকে অল্টার করে দিতে পারে, তার জন্য ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। আর ফরেস্ট, আর ফরেস্টের প্রোডাক্টিভিটিও কমে যাচ্ছে, কারণ এই ইউভি দের জন্য ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। সি এর প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, অনেক অ্যালগি মারা যাচ্ছে, মাছ মারা যাচ্ছে। এগুলো হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন হলো। ইন্টারন্যাশনাল ওজোন ডে সেপ্টেম্বর 16। সেপ্টেম্বর 16টাকে আমরা ইন্টারন্যাশনাল ওজোন ডে হিসাবে সেলিব্রেট করে থাকি, টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ওজোন ডিপ্লিশন। আচ্ছা, এবার চলে আসো, যত যত যে পলিউশন হচ্ছে এগুলোর এফেক্টস অন হিউম্যান হেলথ, হিউম্যান হেলথের মধ্যে উপরে এগুলোর এফেক্টস গুলো কি কি। 1 নম্বর, এয়ার পলিউশনের জন্য কি হচ্ছে। এয়ার পলিউশনের জন্য রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা, লাং ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। তারপরে পার্টিকুলেট লিড, লিড যে তোমার একটা খুব বাজে একটা মেটাল, এটার জন্য ব্লাড সেল শর্টেজ হয়ে যাচ্ছে, ব্লাড সেল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্মোক প্লাস ফগ, এটার জন্য কি হচ্ছে, অ্যাস্থমা হচ্ছে, পুয়ার ভিজিবিলিটি, স্মগের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। এক্সস্ট গ্যাস অফ SO2, সালফার ডাই অক্সাইড, এটার জন্য কি হচ্ছে, লাংসের এয়ার প্যাসেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তারপরে ব্রঙ্কাইটিস বলে এটাকে, ব্রঙ্কাইটিস। ওয়াটার পলিউশনের জন্য কি হচ্ছে, কলেরা হচ্ছে, জন্ডিস হচ্ছে, টাইফয়েড হচ্ছে। সয়েল পলিউশনের জন্য কি হচ্ছে, হিউম্যান হেলথ খারাপ হয়ে যাচ্ছে, পেস্টিসাইড ইউজ করার জন্য তোমার বিভিন্ন রকমের হেলথ প্রবলেম হচ্ছে। হলো। তাহলে এবার চলে আসি কন্ট্রোল অফ পলিউশন, পলিউশন গুলোকে কিভাবে কন্ট্রোল করব একটা একটা করে দেখি। ইউজ অফ আনলিডেড পেট্রোল, মানে এমন পেট্রোল ইউজ করতে হবে যেটার মধ্যে লিড নেই, লিড মেটালটা নেই। স্যার, লিড মেটাল পেট্রোলের মধ্যে থাকবেই বা কেন? অ্যাকচুয়ালি
ক্রুড অয়েল যেটা বের করে নিয়ে আসে তোমার বিভিন্ন অয়েল কোম্পানি, সেই ক্রুড ক্রুড অয়েলের মধ্যে অনেক কি বলবো হাবিজাবি অনেক কিছু থাকে। তো ওই ক্রুড অয়েলটাকে যখন পিউরিফাই করার সময় অনেক কিছু ওর মধ্যে থেকে বাদ হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে লিড। এবার লিডকে পিউরিফাই করা খরচাটা বেশি, সেই জন্য ওই অয়েল কোম্পানিগুলো লিডটাকে আর পিউরিফাই করে না, পেট্রোলের মধ্যে লিড রেখেই দেয়। বুঝতে পারছো আমার কথাটা? কিন্তু গভর্নমেন্ট এখন বলছে যে না, লিডটাকেও বের করতে হবে, তাহলে এরা খুবই ইয়ে করছে। তো সিএনজির মধ্যে লিড থাকা যাবে না। তারপরে হচ্ছে যখনই কোনো রেড লাইট মানে ট্রাফিকের রেড লাইটে যখন দাঁড়াবা, তখন ইঞ্জিনটাকে সুইচ অফ করে দিতে হবে, যাতে আননেসেসারি আমরা অয়েল যাতে বার্ন না করি। তারপরে চলে আসো ইনস্টলেশন অফ টল চিমনি। ফ্যাক্টরির চিমনি গুলো অনেক উপর অব্দি দিতে হবে, যাতে পলিউটেন্ট এয়ার গুলো আমাদের আশেপাশে না ছড়ায়। এছাড়া কিছু ফিল্টার বসাতে হবে। একটা ফিল্টারের এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। নেটে সার্চ করে দেখতে পারো, দারুণ জিনিস, ক্লাস 12-এ এটা আছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। হুম। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হচ্ছে যত এয়ারের মধ্যে যত পার্টিকুলেট ম্যাটার গুলো আছে, পার্টিকলস, তাই না? এই পার্টিকুলেট ম্যাটার গুলোকে চার্জ করে দেয়। চার্জ কোন চার্জ করে দেয়? নেগেটিভলি চার্জ করে দেয়। হ্যাঁ, এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের মধ্যে দুটা ইয়ে আছে, ইলেকট্রোড আছে, একটা ক্যাথোড একটা অ্যানোড। বুঝতে পারলা? তো একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ, ওর মধ্যে হাই ইলেকট্রিসিটি সাপ্লাই করে। তো ওর মধ্যে দিয়ে পলিউটেড এয়ার গুলো যখন পাস করায়, তখন পার্টিকুলেট ম্যাটার গুলো নেগেটিভলি চার্জ হয়ে যায় আর গিয়ে অ্যানোডের গায়ে লেগে যায়। বুঝতে পারলে? অ্যানোড পজিটিভলি চার্জ আর পার্টিকুলেট ম্যাটার গুলো হয়ে যায় নেগেটিভলি চার্জ। তো নেগেটিভলি চার্জ পলিউটেন্টস গুলো পজিটিভলি চার্জ ক্যাথোডের অ্যানোডের গায়ে গিয়ে লেগে যায়, তখন এয়ারটা পিউরিফাই হয়ে যায়। আচ্ছা, তারপরে চলে আসো ট্রিটিং ইন্ডাস্ট্রিয়াল। এটা আমি এবছর মানে নারায়ণাতে ইয়েতে করিয়েছিলাম, একাডেমিক এক্সপোতে, সায়েন্স এক্সিবিশনে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। হম। কিন্তু ওরা চার্টটা ভালো বানিয়েছিল, কিন্তু এটা আমি কনসেপ্টটা আমি দিয়েছিলাম, কিন্তু এটা ইয়ে করেছিল মানে গাইডেন্সটা করেছিল হচ্ছে ফিজিক্সের ম্যাডাম। মডেলটা ভালো বানায় না। মডেলটা আমি অন্যরকম ভেবেছিলাম, বড় সড়ো একটা মডেল বানাবে, মডেলটা ভালো বানাচ্ছিল। এনিওয়ে, ট্রিটিং ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্স বিফোর ডিসচার্জিং, মানে ইন্ডাস্ট্রিয়াল থেকে যে ইফ্লুয়েন্ট গুলো, নোংরা জলগুলো বেরোচ্ছে, ইফ্লুয়েন্টের ডেফিনেশন কিন্তু আমি আগের দিন পড়িয়েছি। ইন্ডাস্ট্রি থেকে যে নোংরা জল বেরোচ্ছে তাকে বলে ইফ্লুয়েন্ট, আর বাড়ির থেকে যে নোংরা জল বেরোচ্ছে ওটাকে কি বলে? বাড়ির, হ্যাঁ, ওটাকে বলে সিওয়েজ। তো এগুলোকে ওয়াটার বডিতে ছাড়ার আগে ডিসচার্জ, সরি, ট্রিট করতে হবে, ওগুলোকে কম পলিউটেড বানাতে হবে। নেক্সট কি? ফুড ওয়েস্ট কে ওপেন গ্রাউন্ডে ফেলা যাবে না, ড্রেনে ফেলা যাবে না। নেক্সট কি? সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা সিওয়েজের নোংরা জলকে ট্রিটমেন্ট করে ওটাকে একটু ক্লিন করে দিবে, যাতে করে নদীতে ফেললেও কোনো অসুবিধা না হয়। তারপরে হচ্ছে সেপটিক ট্যাঙ্ক বানাতে হবে, যাতে আমরা বাথরুমের নোংরা জল যাতে আমরা সিপিজের মধ্যে না ছাড়ি। নেক্সট কি? কম্পোস্ট গুলোকে বেশি, কম্পোস্ট ফার্টিলাইজারকে বেশি করে ইউজ করতে হবে, কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ কমাতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে জুডিশিয়াস ইউজ অফ পেস্টিসাইড। জুডিশিয়াস কথাটার মানে হচ্ছে চিন্তা ভাবনা করে পেস্টিসাইড কে ইউজ করব, কিন্তু কন্ট্রোল ওয়েতে। জুডিশিয়াস ইউজ অফ পেস্টিসাইড, কন্ট্রোল ওয়েতে। নেক্সট কি? রিসাইক্লিং প্লাস্টিক, প্লাস্টিককে রিসাইকেল করতে হবে, অথবা মেটাল এন্ড গ্লাস মেটেরিয়াল গুলোকে রিসাইকেল করতে হবে। ইনসিনারেশন অফ নন রিসাইক্লেবল ওয়েস্ট। নন রিসাইক্লেবল মানে কি? যেগুলোকে রিসাইকেল করা যাচ্ছে না, ওগুলোকে বার্নিং করে পুড়িয়ে ফেলতে হবে। স্যার, পুড়িয়ে ফেললে তো টক্সিক গ্যাস হবে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। কারণ ওগুলো রিসাইকেল যদি না করা যায় আর যদি ওগুলোকে তুমি ফেলে দাও, তাহলে ওগুলো জ্বলতেই থাকবে, হ্যাঁ কি না? এছাড়া ইনসিনারেট করলে কি হবে? ইনসিনারেট করলে ওগুলোর ভলিউমটা কমে ছোট্ট হয়ে যাবে। যেমন মনে করো একটা প্লাস্টিকের বটল আছে, এরকম হাজার হাজার প্লাস্টিকের বটল, তুমি যদি ইনসিনারেট করে দাও, এগুলা ছোট্ট একটা বাক্সের মতো হয়ে যাবে। কথাটা বুঝলা? গলে টলে ভলিউমটা কমে। তো হাজারটা বটল তুমি যদি ফেলে দাও, তাহলে ওটা কত জায়গা খাবে, হ্যাঁ কি না? কিন্তু ওটাকে ইনসিনারেট করে একটা ছোট্ট কিউবের মতো করে দিলা, তুমি ছোট্ট একটা কিউবের মতো, ওটাকে তাও ম্যানেজ করা যাবে। আর কি? প্ল্যান্টিং ট্রিজ অ্যালং রোড সাইড, তারপরে ওয়েস্টল্যান্ড, মাউন্টেন স্লোপ, এগুলো এগুলো জায়গাগুলোতে বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে কি হবে? সয়েল ইরোশন হবে না,
তারপরে এয়ার কোয়ালিটি ইমপ্রুভ হবে, কারণ এগুলো কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, খুবই ইজি ইজি কনসেপ্ট, এগুলো অত বেশি চিন্তা ভাবনার কিছু নেই। এবার চলে আসো ভেহিকিউলার স্ট্যান্ডার্ড, ইউরো ভারত ভেহিকুলার ভেহিকিউলার স্ট্যান্ডার্ড। দেখো, ইউরো মানে ইউরোপিয়ান, আর ভারত মানে ইন্ডিয়ান। আমি এই দিকটাতে দেখো, নাহলে বুঝতে পারবে না এটা। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ইঞ্জিনের কিছু কিছু কোয়ালিটি হয়, বুঝতে পারলাম? ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, যে ইউনাইটেড নেশনস, তারা এয়ার পলিউশনকে কমানোর জন্য গাড়ির ইঞ্জিনের একটা স্ট্যান্ডার্ড সেট আপ করে দিয়েছে। তো সেই গাড়ির স্ট্যান্ডার্ড গুলোকে বলা হয় ইউরো, ইউরো স্ট্যান্ডার্ড, যেরকম ইউরো 4, ইউরো 5, ইউরো 6 এটসেট্রা। বুঝতে পারলাম? যত হায়ার নাম্বার তত রিফাইন্ড ইঞ্জিন, তার মানে তত কম টক্সিক গ্যাস ছাড়বে। সেই এবার আমাদের দেশে গাড়ির ইঞ্জিনকে ইউরো 4, ইউরো 5 নাম না দিয়ে আমাদের ইন্ডিয়াতে এগুলো নাম দেওয়া হয় BS2, BS3, BS4। বুঝতে পারছো? বিএস এর ফুল ফর্ম কি? ভারত স্টেজ। যেটা ইউরো, সেটাই আমাদের ইন্ডিয়াতে বিএস। কথাটা বুঝলা? So certain norms have been laid down under the title Euro Bharat norms that are applicable to automobile. These are effectively cut down, দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, সালফার এন্ড নাইট্রোজেন অক্সাইড ফ্রম অটোমোবাইল এক্সস্ট। কোন পলিউটেন্টস কে কমানোর টার্গেট করা হয়েছে এখানে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। সালফার এন্ড নাইট্রোজেনের অক্সাইড, ঠিক আছে? তো এটা কত সালে হয়েছিল? এটা কত সালে মোটামুটি শুরু হয়েছিল? 2000, 2000 এই সাল থেকে এগুলো শুরু হয়েছে। These norms mean that any motor vehicle running on road has to adhere to a specific emission norm in order to reduce pollution। মানে অটোমোবাইল ইঞ্জিন থেকে কতটা পলিউট্যান্টস বেরোচ্ছে ওটাকে ট্র্যাক করা যাবে। যে মনে করো 2010 সালে, হ্যাঁ মনে করো হিরো মোটর সাইকেল এই গাড়িগুলো রিলিজ করেছে, যার মধ্যে BS3 ইঞ্জিন আছে। তার মানে কতগুলো গাড়ি বিক্রি হয়েছে? ধরে নাও 1 লাখটা গাড়ি বিক্রি হয়েছে, তার মানে 1 লাখটা গাড়ি এখনো রোডে চলছে। তারা এই লেভেলের পলিউশন করাচ্ছে, এটা গভর্নমেন্ট ট্রেস করতে পারবে। বুঝতে পারছো আমার কথাটা? এগুলো ডেটা কোম্পানি থেকে সব গভর্নমেন্টের কাছে চলে যায়, কতগুলো গাড়ি বিক্রি হলো, কতগুলো গাড়ির মধ্যে BS3 আছে, কতগুলোর মধ্যে BS4 আছে। ওই অনুযায়ী গভর্নমেন্ট ইয়ে করতে পারবে, মানে গভর্নমেন্ট নেক্সট স্টেপ নিতে পারবে। এবার ওই কোম্পানিকে মনে করো একটা নোটিশ পাঠিয়ে দিল যে আপনারা যথেষ্ট BS3 ইঞ্জিনের গাড়ি বিক্রি করে ফেলছেন, এবার BS4 এর গাড়ি বিক্রি করবেন, আর 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 কোনো BS3 বের করবেন না। এরকম করতে করতে স্টেপ গুলো বাড়বে। বুঝতে পারলাম? So these emission standards are set by central government to check on the pollutant level emitted by vehicle that use combustion engine. So BS number are based on European emission norm, মানে যেটা ইউরো সেটাই এখানে BS, which are referred to as Euro 4 and other norm. These norms are followed largely by automobile makers, হিরো বলো বাজাজ বলো, ওরা সবাই এগুলো ফলো করে as a good reference point as to how much does a vehicle pollute। মানে এই নাম্বার গুলো দিয়ে বলা যাবে যে একটা ভেহিকল কতটা পলিউশন ঘটাচ্ছে, একটা ভালো রেফারেন্স পয়েন্ট এই নাম্বার গুলো। ইন ইন্ডিয়া সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, হ্যাঁ, সেটস দা টাইম এন্ড স্ট্যান্ডার্ড, মানে তুমি কতদিন ধরে BS3 ইঞ্জিনের গাড়ি বিক্রি করতে পারবা, তুমি কতদিন ধরে BS4 এর ইঞ্জিনের গাড়ি বিক্রি করতে পারবা, ওগুলো সেট করে দেয়। তো BS4 এমিশন, এটা তোমার ইয়েতে এপ্রিল 2010 থেকে এই স্ট্যান্ডার্ডের নিচের ইঞ্জিনের গাড়ি বিক্রি করা যাবে না। এটা 2010-এ শুরু হয়েছিল, কিন্তু সবাই ফলো করছিল না। কিন্তু এপ্রিল 1 2017 থেকে এটা এনফোর্স করা হয়, মানে স্ট্রিক্টলি এটাকে ফলো করতে হবে। এখন যত গাড়ি বিক্রি হচ্ছে কারোরই ইঞ্জিন BS4 এর নিচে না। বুঝতে পারছো তো? 2010-এ এটা মানে ভালোভাবে বলছিল গভর্নমেন্ট অটোমোবাইল ইঞ্জিন গুলোকে যে আপনারা BS4 এর স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো ওরা শোনে নাই, ওরা তারপরে 2017-তে গিয়ে পুরো ব্যান করে দিল, BS4 এর নিচে কোনো ইঞ্জিন বিক্রি করা যাবে না।
So, in order to control pollution, it is also essential to that the quality of fuel be looked over. ধরো এত অবধি হয়ে গেল তোমার ইয়েটা, ইঞ্জিনটা, এত অব্দি ইঞ্জিনের ব্যাপারটা হয়ে গেল। হুম। কিন্তু শুধু ইঞ্জিন তো দেখলে হবে না। আমার ইঞ্জিন ভালো, কিন্তু আমি এমন ওর মধ্যে ফুয়েল দিচ্ছি যে যে ওটা অত রিফাইন হচ্ছে হবেই না। তাহলে কোয়ালিটি অফ দ্য ফুয়েল এটাও মেনটেন করা দরকার। যেমন আহ, এখন এমন ভাবে রিফাইন করতে হবে, অয়েল রিফাইনারি গুলোতে, যাতে ক্লিনার ফুয়েল বের হয়। স্যার, ক্লিনার ফুয়েল আবার কি? যার মধ্যে নাইট্রোজেন সালফারের অক্সাইড কম থাকবে, কার্বন মনোক্সাইড কম থাকবে, কার্বন ডাই অক্সাইড বেশি থাকুক, কারণ কার্বন ডাই অক্সাইড হার্মফুল বাট কম্পারেটিভলি লেস হার্মফুল। বুঝতে পারছো? Cleaner fuel and automobile market must set up research and development R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হবে যাতে করে BS6 নর্ম পর্যন্ত পৌঁছায়। কবে? 2020-র মধ্যে। জানি না এখনো হয়েছে কিনা, এখন তো 2025। বুঝতে পারলা? নেক্সট চলে আসো স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান, এটা এই ধরনের কোয়েশ্চেন গুলো, কারণ এগুলো কিন্তু রিসেন্ট টপিক, এই ধরনের কোয়েশ্চেন গুলো, এই যে ইঞ্জিনিয়ার কোয়েশ্চেন, এগুলা আসার চান্সেস খুব বেশি। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। তো এটা 2 অক্টোবর 2014 থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুরু করেছিল, যার মেন মোটো ছিল ক্লিন অ্যান্ড হাইজিনিক ইন্ডিয়া। কিন্তু আমার তো মনে হয় এখন ইন্ডিয়া এর থেকেও, আগের থেকেও বেশি পলিউট হচ্ছে। তো ইট ইজ এমফাসাইজড আপন পিপল টু নাইদার লিটার মানে কি পায়খানা করা, নর লেট আদার লিটার, কাউকে পায়খানা করতে দেবে না। কোথায়? ওপেন স্পেসে। হ্যাঁ, ট্রেন দিয়ে যাচ্ছ, 2-3টা পাছা দেখে নিলাম সকাল সকাল। তুমি ট্রেনের মধ্যে আছো, তুমি সুন্দর সিনারি দেখছো সকালবেলা, তুমি রাত্রিবেলা ট্রেন জার্নি করছো, সকালবেলা তুমি উঠলা, উঠে বেশ সুন্দর তুমি জানলার পাশে দাঁড়িয়ে আছো, সুন্দর ল্যান্ডস্কেপ দেখছো, দেখতে দেখতে দেখে গেলাম 2-3টা পাছা, যারা মাথার মধ্যে গামছা বেঁধে আছে রেল লাইনের ধারে। ওরা 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 করে কি গামছা দিয়ে মুখটা ঢেকে নেয়, বলে আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এরা, আচ্ছা তুমি একটু পায়রাগুলি কর, রেল লাইনের পাশেই কেন? রেল লাইনের একটা মানে কি যে একটা ফ্যাসিনেশন লোকজনদের, রেল লাইনের পাশেই করবে। কেন যাই না, তুই যা, তুই ভিতরে চলে যা, বা রেল লাইন থেকে দূরে ওপেন ওপেন বা গাছপালা দিয়ে ঘেরা মনে করো মাঠের মধ্যে কর। না, ও রেল লাইনের ওখানেই করবে। So millions of people from different sections of society came forward and joined this mass movement of cleanliness. কিন্তু আমাদের রায়গঞ্জে কি হচ্ছে, মিউনিসিপ্যালিটি, যে মিউনিসিপাল ওয়ার্কাররা, ওদের বেতন দিচ্ছে না কয়েক মাস ধরে, 7-8 মাস ধরে ওদের বেতন নেই, কাজ করে যাচ্ছে অথচ বেতন নেই। ওরা সেটা প্রোটেস্ট করে ওরা কাজ করা বন্ধ করে দিয়েছে। আর রায়গঞ্জের এখন রাস্তাঘাটের অবস্থা দেখবা, মোমবাড়িতে যাও, তারপরে এই যে শিলিগুড়ি মোড়ের ওই দিকে যাও, দেখো একেবারে ভর্তি, সব কথা উঠাই না, দিনের পর দিন পড়েই এসছে। কি করবে? তো কোন কোন অবজেক্টিভ কে ফলো করা হচ্ছে, দেখো কোন কোন অবজেক্টিভ কে ফলো করা হচ্ছে। 1 নম্বর, ক্লিন দ্য স্ট্রিট, রোড এন্ড ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য কান্ট্রি, সিটিজ এন্ড টাউন। 2 নম্বর, টু এলিমিনেট ওপেন ডেফিকেশন, খোলা জায়গায় পায়খানা বন্ধ করতে হবে, থ্রু কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল, ক্লাস্টার এন্ড কমিউনিটি টয়লেট। এই টয়লেট গুলো বানাতে হবে, ইন্ডিভিজুয়াল টয়লেট বলতে পারো, ক্লাস্টার টয়লেট বলতে পারো, কমিউনিটি টয়লেট বলতে পারো। ইন্ডিভিজুয়াল টয়লেট মানে কি? পার পার্সন পার টয়লেট। ক্লাস্টার টয়লেট টয়লেট মানে কি? পার টয়লেট মাল্টিপল ফ্যামিলি মেম্বার, ক্লাস্টার টয়লেট। আর কমিউনিটি টয়লেট মানে কি? না, তোমার মনে করো মিউনিসিপ্যালিটি টয়লেট, বুঝতে পারছো, ওগুলোকে কমিউনিটি টয়লেট বলে। দ্য গোল ইজ টু মেক ওপেন ডেফিকেশন ফ্রি ইন্ডিয়া, ODF ইন্ডিয়া, বাই কনস্ট্রাক্টিং টয়লেটস ইন রুরাল ইন্ডিয়া। তুমি যদি মুম্বাইতে যাও, তুমি একটা BBC, একটা ডকুমেন্টারি আছে ইউটিউবে, হ্যাঁ, মুম্বাই স্লামের উপরে বেস করে, হ্যাঁ, BBCর রিপোর্টার গুলা, বিদেশি গুলা দেখাচ্ছে, সকালবেলা যখন, সকাল যখন হয়, বস্তির লোকগুলা
আহ বস্তি মানে ওদের বাড়ির সামনে যে ড্রেন আছে ওই ড্রেনের মধ্যে ওপেন পায়খানা হচ্ছে। এটার একটা দেখো, ওগুলো ওই সিন গুলোকে ব্লার করে দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে এরকম অবস্থা। টু এস্টাবলিশ অ্যাকাউন্টেবল মেকানিজম অফ মনিটরিং ল্যাট্রিন ইউজ, ল্যাট্রিনটা ল্যাট্রিন কত ইউজ হচ্ছে এগুলোকে মনিটর করার জন্য কিছু মেকানিজম। টু অ্যাচিভ এফিশিয়েন্ট সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যত সলিড ওয়েস্ট আর লিকুইড ওয়েস্ট বেরোচ্ছে ওগুলোকে কিভাবে কম্পোস্টে কনভার্ট করা যায়, বায়োগ্যাসে কনভার্ট করা যায়, মানে ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক হ্যাজ ক্রিয়েটেড এ কোয়াইট কন্ট্রোভার্সি অফ লেট। অবশ্যই, লেট মানে কি স্যার 2-3 বছর না, মোটামুটি এটা কন্ট্রোভার্সি কতদিন ধরে চলছে, 30-40 বছর বেশি হবে। Owing to its non-biodegradable nature, এটা পচে না, the fact that it may take hundreds of years to completely break down. So people are starting to realize the detrimental effects that plastic have on our environment and ocean. প্লাস্টিকের জন্য কত রকমের খারাপ ডেট্রিমেন্টাল এফেক্ট হচ্ছে, এটা এখন রিয়ালাইজ করেছে। তো এটার জন্য কি কি করতে হবে? সিঙ্গেল ইউজ অর ডিসপোজেবল প্লাস্টিক্স আর আইটেমস দ্যাট আর ইন্টেন্ডেড টু বি ইউজ অনলি ওয়ান্স। সিঙ্গেল ইউজ মানে একবার ইউজ করে ফেলে দিলাম। যেটার আরেকটা নাম ডিসপোজেবল প্লাস্টিক। ধরে নাও তুমি ক্যারি ব্যাগে করে সবজি কিনে নিয়ে আসলা, এবার সবজিটা তুমি রান্না করলা কিন্তু ক্যারি ব্যাগটা তুমি কি করছো? ফেলে দিচ্ছ। ডিসপোজেবল প্লাস্টিক বলে এগুলোকে। So, such as polythene bag, straw, disposable কাটলেরি দেখা আছে মনে হয়, হ্যাঁ। কাটলেরি, কাটলেরি মানে কি? কাট চামচ। হ্যাঁ, কাঁটা চামচ, এগুলোকে কাটলেরি বলে প্লাস্টিকের। তারপর প্লেট, প্যাকেজিং মেটেরিয়াল লাইক প্লাস্টিক বটল, ফুড র্যাপার, টেক টেক অ্যাওয়ে কন্টেইনার, এগুলো হচ্ছে তোমার কি বলতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ডিসপোজেবল প্লাস্টিক। এবার এগুলো কিভাবে ক্ষতি করছে? চোকিং ল্যান্ডফিল, ল্যান্ডফিল যেখানে, আমার কথাটা বোঝো, ভাবো এটা একটা লো ল্যান্ড, ঠিক আছে, এখানে তুমি নোংরা ফেলছো। এবার এই নোংরা গুলো ধরনের এগুলো বায়োডিগ্রেডেবল, এগুলো মাটিতে মিশে যাচ্ছে, বুঝলা? এগুলো মাটিতে মিশে যাচ্ছে, তাহলে কি এই জায়গাটা পরে ফাঁকা হয়ে যাবে, তাই কি না? আমার কথাটা বুঝতে পারলা? এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে যদি ওগুলো বায়োডিগ্রেডেবল হয়ে মাটিতে মিশে যায়, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল কি না? কিন্তু যদি তুমি এখানে প্লাস্টিক ফেলে দাও, ধরো না এগুলো প্লাস্টিক, ভাবো এগুলো প্লাস্টিক, এবার প্লাস্টিক ফেললে তো প্লাস্টিকটা তো আর বায়োডিগ্রেডেবল না, ওর উপরে তুমি যদি বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল ফেলো তবুও ওটা মাটিতে মিশছে না, তাহলে কি এর উপরে জমতেই আছে, জমতেই আছে, জমতেই আছে। কথাটা বুঝতে পারলা? চোকিং দ্য ল্যান্ডফিল। চোকিং দ্য ল্যান্ডফিল ড্রেইন রিভার ফ্রম ওয়্যার ইট ফ্লোজ ইনটু ওশান, সেখান থেকে ওশানে চলে যাচ্ছে। আর এগুলো ম্যারাইন অ্যানিমাল গুলো, এরা এগুলোকে খেয়ে নিচ্ছে, ইনজেস্ট করে নিচ্ছে, মানে কি খেয়ে নিচ্ছে। when dumped পয়জনাস সাবস্টেন্স ফ্রম প্লাস্টিক, যখন ডাম্পিং করা হচ্ছে প্লাস্টিক থেকে অনেক পয়জনাস সাবস্টেন্সও বেরোচ্ছে ইনটু দ্য সয়েল অ্যান্ড ওয়াটার, thereby contaminating both of these natural resources. তুমি যদি আজকে তোমার টেস্টিসের টেস্ট করাও, তুমি তোমার টেস্টিসের মধ্যে 5 মিলিগ্রাম প্লাস্টিক পাবা। আমরা প্রতিদিন এত মাইক্রোপ্লাস্টিক কনজিউম করছি, সেটা ধরো একটা কুরকুরের প্যাকেট হোক, একটা প্লাস্টিকের বোতল থেকে জল হোক, আর একটা চকলেট হোক, বুঝতে পারলা? এত মাইক্রোপ্লাস্টিক আমাদের বডিতে পার ডে ঢুকছে যে আমাদের বডির মধ্যে থেকে যাচ্ছে। Ways by which you can lessen the plastic menace. এক নম্বর, observe the 3 R, সবাই জানি, রিডিউস, রিউজ আর রিসাইকেল, ঠিক না? ক্যারি ইওর ওন রিফিলেবল ওয়াটার বটল, মানে প্লাস্টিকের বটলের জল কেনার থেকে তুমি জলের বটল ক্যারি করো, ওটাকে রিফিল করে নাও কোনো ইয়ে থেকে। হ্যাঁ, আমি তো রিউজ করেই যাচ্ছি যত প্লাস্টিক আছে, প্লাস্টিক তো যাচ্ছে, কি করবো এখন। সেই জন্য মেটালের বটল এখন খুব পপুলার হচ্ছে, মেটালের বটল। 3 নাম্বার কি, অ্যাভয়েড ইউজিং ডিসপোজেবল কাটলারি এন্ড স্ট্র, ঠিক আছে।
সেগুলোকে, তাহলে স্যার উপায় কি? তো ব্যাম্বু কাটলারি এখন পপুলার হচ্ছে, ব্যাম্বু কাটলারি, বাঁশের বা স্ট্র, পেপার স্ট্র এখন পপুলার হচ্ছে, ওগুলো ডিসপোজেবল। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এখন পেপারের স্ট্র দিচ্ছে। হ্যাঁ, carry your own reusable fabric bag and do not ask for carry bag made of plastic. বাজারে গেলে নিজের ফ্যাব্রিকের ব্যাগ থলি নিয়ে যাও, উম, মানে প্লাস্টিক ব্যাগে করে চাইবে না। Try to give plastic container and other such item to your nearby scrap dealer for recycling. ভাঙাচোরাকে বেচে দাও। হুম। হ্যাঁ, এখন পরে যখন মরে যাবো আমরা, তখন তো সবাই বলে আর কিছুই থাকবে না। হয়ে গেল। আচ্ছা, তাহলে নেক্সট দিন থেকে আমরা যতগুলো আগের চ্যাপ্টারের যত প্রোগ্রেস চেক এক্সারসাইজ যত বাকি আছে সবগুলো আমরা করব। তোমরা